আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? সবাই তো পেশাজীবী ড্রাইভার, তাই না? কি চালান সবাই? ট্রাক, বাস, মাইক্রো, এগুলো, তাই তো? ভেরি গুড। আমার কাছে যেটা মনে হয়, আমাদের দেশের যে ড্রাইভারগুলো, আপনারা যারা বিশেষ করে ট্রাক চালান বা বড় বড় বাস চালান, আমার কাছে মনে হয় আপনারা হচ্ছে পৃথিবীর সেরা ড্রাইভার। তার কারণ কি জানেন? তার কারণটা হচ্ছে আমাদের দেশের গাড়িগুলোর যে অবস্থা, সেই 1943 সালের বাস ট্রাক এখনো চলে বাংলাদেশে, চলে না? চলে। যেগুলোর স্টিয়ারিং যদি আপনি বামের দিকে নেন, চলে যায় টানে, তাই না? এই গাড়িগুলো আপনারা অপারেটিং করছেন। আবার তারপরেও দেখেন, আমাদের হাইওয়ে সড়ক মানে কি? হাইওয়ে সড়ক থাকবে কি নিট অ্যান্ড ক্লিন, ব্রেকে কোনো পাড়াই দেওয়া লাগবে না, তাই তো? উন্নত বিশ্বের প্রত্যেকটা কান্ট্রির রাস্তাগুলো এরকম। ওইখানে কিন্তু ব্রেক করাটাই রিস্ক। ব্রেক করলেই দেখা যাচ্ছে যে পিছনের থেকে এসে মেরে দেয়। ব্রেক করা লাগে না, ব্রেকে পাড়া দেওয়া লাগে না। কিন্তু আমাদের দেশে হাইওয়ে সড়কগুলোর কি অবস্থা? যে হাইওয়ে সড়কের উপরে বাজার, তারপরে আপনার ঘাট, গরু, ছাগল, হাঁস, মুরগি, ঠেলা, ভেড়া, মানে এভরিথিং চলে। তার মধ্যে দিয়েও আপনারা গাড়ি ড্রাইভিং করে চলে যাচ্ছেন। আমার কাছে খুবই আশ্চর্য লাগে যে কীভাবে এভাবে গাড়ি চালায় যায়। তো সেই দিক থেকে আপনারা হচ্ছে পৃথিবীর সেরা ড্রাইভার। আর এখন যদি পৃথিবীর সেরা ড্রাইভারকেও যদি আমি এনে দিই যে আমাদের রাস্তায় গাড়ি চালান, সে কিন্তু গাড়ি চালাতে পারবে না। পারবে? তাহলে ওই ড্রাইভার আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্য একটা আছে, সেটা হচ্ছে বড় রকমের পার্থক্য। সেটা হচ্ছে ওরা যে গাড়ি চালায়, ওরা সব কিছু জেনে চালায়, আর আপনারা কিন্তু সব কিছু জেনে চালান না, তাই না? এটা হচ্ছে এই জেনে চালানোর জন্যেই, কিভাবে জেনে চালাইতে হবে, এই জন্যই কিন্তু আমরা আপনাদেরকে ডাকছি। আমরা ডাকছি কাদের? পেশাজীবী, যাদের হাতে শুধু আপনি একা না, আপনার সাথে 50 জন যাত্রী থাকে, 30 জন যাত্রী থাকে, তাদের জীবন থাকে। আপনি যখন একটা ট্রাক নিয়ে যান, কত লোড দিয়ে ট্রাক নিয়ে যান, সেই ট্রাক এর সাথেও কিন্তু আপনার জীবন থাকে, আপনার হেল্পারের জীবন থাকে, এবং আদার্স প্যাডেস্ট্রিয়ানদের বা আশেপাশের লোকজনেরও জীবন থাকে। এই জিনিসগুলো যদি আপনি জেনে ড্রাইভ করেন, তাহলে কি দেখা যাবে? আপনি সড়ক দুর্ঘটনা থেকে আমরা অনেক রক্ষা পাবো। আর আমাদের বাংলাদেশের সড়ক দুর্ঘটনা কিন্তু মহামারী আকার ধারণ করছে। এটা মনে হয় আপনারা যারা গাড়ি ড্রাইভিং করেন তারা খুবই ভালো জানেন যে কী পরিমাণে সড়ক দুর্ঘটনা বাংলাদেশে হয়। আমরা কিন্তু এই সাবকন্টিনেন্টের মধ্যে প্রধান এই সড়ক দুর্ঘটনায়, এবং সড়ক দুর্ঘটনায় প্রতিদিন 20-25 জনের জীবন চলে যায়। আপনি দেখছেন করোনার সড়ক দুর্ঘটনায় যে পরিমাণে লোক মারা যায়, আমার মনে হয় না করোনাতেও এত লোক মারা গেছে। কিন্তু এই করোনায় লোক মারা যাওয়ার সময় আমরা কি করছি? এই লোকজনদেরকে আটকে রাখছি, বাইরে বেরোবেন না, এই করবেন না, কত নিয়ম কানুন। কিন্তু সড়ক দুর্ঘটনায় এত লোকের প্রাণ চলে যাচ্ছে, এটা কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না। আর এটা কন্ট্রোল করতে হলে কি করতে হবে? আপনাদের দিয়ে আমাদের কন্ট্রোল করতে হবে। রাস্তাঘাট তো ওইভাবে, আর আমাদের দেশে এখনও ডেভেলপমেন্ট হতে আরও অনেক দেরি লাগবে। ওই রকম রাস্তা, বিশ্বমানের রাস্তা হতে কিন্তু আমাদের অনেক দেরি লাগবে। তাহলে তো আমাদের সড়ক দুর্ঘটনার হাত থেকে বাঁচতে হবে, এবং আপনার জীবনকেও তো বাঁচাতে হবে, তাই না? সেই জন্যে আমার কি করতে হবে? কতগুলো নিয়ম কানুন যদি আপনি মেনে চালান। এই যে এখানে লেখা আছে কি, সচেতনতা বৃদ্ধিমূলক। এই সচেতনতা করে যদি আপনি গাড়ি ড্রাইভ করেন বা কেয়ারফুলি ড্রাইভ করেন, তাহলে আপনি সুস্থভাবে বাসায় ফিরবেন। আর আপনি এই সচেতনভাবে গাড়ি ড্রাইভ না করলে আপনি কিন্তু সুস্থভাবে বাসায় ফিরতে পারবেন। এই যে আমাদের দেশে যে কলিশন অ্যাক্সিডেন্টগুলো হয়, মুখোমুখি কলিশন অ্যাক্সিডেন্ট মিনস মুখোমুখি সংঘর্ষ। এই মুখোমুখি সংঘর্ষ যে অ্যাক্সিডেন্টগুলো হয়, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্রাইভার মারা যায়। ড্রাইভার মারা যায় না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ড্রাইভার মারা যায়। কিন্তু তারপরে মারা যাওয়ার পরেও লোকে বলবে যে ড্রাইভারের কারণেই, তাই না? আর আপনি যদি মারা যান, আপনার ফ্যামিলি আপনি নিজেই জানেন, তাহলে আপনি তো আপনার ফ্যামিলির কী অবস্থা হবে? সেই জন্য হচ্ছে মেনলি ফ্যামিলির কথাটা চিন্তা করে নিজে সেফ। আপনার মাথায় রাখতে হবে যে
এভরিবডি ম্যাড। রাস্তায় যখন বেরোবেন প্রত্যেকেই পাগল। আর এই পাগল যে কোনো মুহূর্তে আপনার সামনে এসে পড়তে পারে, আপনার গাড়ির নিচে এসে পড়তে পারে। আপনি যদি ওই পাগলকে সেভ করে যেতে পারেন তাহলেই হচ্ছে আপনি সুস্থ ড্রাইভার এবং আপনি সুস্থভাবে বাসায় ফিরতে পারবেন। আদারওয়াইজ নট, আপনি ফিরতে পারবেন। সেই জন্য কয়টা জিনিস লক্ষ্য করবেন। এই যে রোড মার্কিংগুলো যে থাকে, এই যে বিআরটির ইন্সপেক্টর কিছুক্ষণ আগে বলছিল যে আপনারা যদি এই রোড মার্কিং এবার ট্রাফিক সাইনগুলো ফলো করেন তাহলেই দেখবেন যে আপনার অনেক সড়ক দুর্ঘটনা কমে গেছে। আপনি দেখেন না, আমার তো মনে হয় আমরা কোনো সময় বাসে যাই, আমি দেখি না ওই ড্রাইভাররা, এই যে ড্রাইভারের পাশে একটা ছোট জানালা থাকে, ছোট্ট কি জন্য থাকে জানালাটা? ওই জানালাটা দিয়ে আপনার দেখার জন্য, মানে আপনি রোড সিগন্যালগুলো দেখবেন, আশেপাশে কি আছে, কি ইনস্ট্রাকশন আছে, এই জিনিসগুলো আপনার ফলো করতে হবে। যেমন আপনি হয়তো নড়াইল জেলার ড্রাইভার, আপনি এখান থেকে যশোর বা ঢাকা চালাচ্ছেন, কিন্তু আপনি চিটাগাং যান না বা সিলেট যান না, কিন্তু আপনি যখন গাড়ি ড্রাইভ করবেন আপনি তো যাওয়া লাগবে। তাইলে এই ইনস্ট্রাকশনগুলো তো আপনার ওখান থেকে দেখতে হবে, দেখেই তো বুঝতে হবে। আপনি যদি এখন এই যে ঢাকার এয়ারপোর্টের যে এক্সপ্রেস ওয়ে, যে উপরে যে এক্সপ্রেস এইটা ফ্লাইওভারের মধ্যে যে রোডটা আছে, ওইখানে যদি আপনি ইনস্ট্রাকশন না বোঝেন, আপনি উঠে কোন জায়গা যাবেন, কোন জায়গা চলে যাবেন। আপনি মনে করেন পুরো বিশ্ব রোডের থেকে উঠলেন, আপনি যাবেন নিউ মার্কেট, আপনি যদি ওইটা যদি না বোঝেন আপনি চলে যাবেন মিরপুর, ঠিক না? এই যে এই ট্রাফিক সাইন, এগুলো কিন্তু বোঝাটা অনেক জরুরি। আপনি দেখবেন যে এক জায়গায় একটা সাইনবোর্ড দিয়ে রাখছে আগেই যে সামনে বাজার, তাই না? তাইলে আপনি বুঝতে পারতেছেন সামনে একটা বাজার আছে। এই বাজারটাকে আপনার কিভাবে ক্রস করতে হবে, বাজারটাতে আপনার গাড়ির গতি কত রাখতে হবে। তাইলে আপনি যদি সেটা মেনটেন করে চালান তাহলে তো সড়ক দুর্ঘটনা হবে না, হবে না। আবার দেখবেন যে কিছু কিছু জায়গায় দেওয়া আছে যে আপনার এই যে ওভারটেকিং করা যাবে না। আপনি যদি সাইন, আমরা এখন দেখি যে শুধু সাইন দিলে বোঝে না ড্রাইভাররা, এই জন্য নিচে কিন্তু বাংলায়ও লিখে দিয়ে থাকে। হ্যাঁ, এই যে আমরা রোড সাইন হাইওয়েকে বলে বাংলা বলছি যে খালি আপনি সাইন দেবেন না, পিছনে নিচে বাংলায়ও লিখে দেবেন। এক জায়গায় দিয়ে দিলে এরকম ক্রস দিয়ে একটা চিহ্ন, আপনি বুঝলেন না এটা পার্কিং নিষেধ, কিন্তু এই জন্য আমরা বলে দিচ্ছি যে আপনি ওটাও লিখে দেবেন যেখানে পার্কিং নিষেধ। এখনকার সাইনগুলোতে কিন্তু এভাবে লিখে দেওয়া হয়, কিন্তু দেখেন এখানে কিন্তু সাইনের নিচে কি লেখা আছে? লেখা নাই। হ্যাঁ, এইটার একটা উদ্দেশ্য হচ্ছে যে অনেকেই লেখাপড়া জানে না, যারা অনেকেই জানে না, লেখা করতে পারে না, তারা ওইটা থেকে বুঝবে যে এখানে এই সিনটা, এই দৃশ্যটা দেখলে বুঝতে পারবে যে না, এখানে আমার ওভারটেকিং করাটা নিষেধ, সেখানে আমি ওভারটেকিং করবো না। আর এই ওভারটেকিং এর কারণেই কিন্তু সর্বোচ্চ সড়ক দুর্ঘটনা ঘটে, ঠিক না? সর্বোচ্চ সড়ক দুর্ঘটনায় ওভারটেকিং এর কারণ। এই জন্যে যেখানে সেখানে যত্রতত্র ওভারটেকিং করা যাবে না। কিন্তু আপনারা বাজারের কাছে ওভারটেকিং করেন, আপনারা একটা ব্রিজের উপরে ওভারটেকিং করেন, আপনারা ইসের উপরে ওভারটেকিং করেন, যেখানে মনে করেন একটা অন্ধকার টার্নিং, সেখানে আপনারা ওভারটেকিং করেন। দেখবেন যে এই যে রাস্তার মাঝখানে টানা দাগ থাকে, না টানা দাগ থাকে, মানে আপনারা অনেকে ভাবেন যেটা রোড ডিভাইডার করছে এই দাগ দিয়ে, আসলে কিন্তু এটাও একটা কারণ, দুই ভাগ করা হয়েছে। তারপরেও যেখানে দেখবেন গ্যাপ আছে, সেখানে হয়তো আপনি ওভারটেকিং করতে পারবেন, যদি সুবিধা মতো গাড়ি না থাকে ওভারটেকিং করতে পারবেন। আর যেখানে স্ট্রেট দাগ দেওয়া থাকে সেখানে কিন্তু আপনি কখনোই ওভারটেকিং করতে পারবেন। তা আপনি যদি ওভারটেকিং না করেন, আমার প্রত্যেকটা প্রাণী দেখবেন, প্রত্যেকটা প্রাণী মানুষ ছাড়া, আমাদের দেশের মানুষ ছাড়া প্রত্যেকটা প্রাণী দেখবেন একজনের পিছনে একজন যায়। হ্যাঁ, প্রত্যেকটা, আপনি পিঁপড়া দেখছেন, পিঁপড়াও কিন্তু একজনের পিছনে একজন যায়। কিন্তু আমরা একজনের পিছিয়ে, এই বাঙালিরা একজনের পিছনে একজন যেতে চাই না, আমরা কে আগে যাব। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের মধ্যে প্রবণতা, আর এই প্রবণতার কারণে কিন্তু সড়ক দুর্ঘটনা হচ্ছে। আমরা যদি একটার পিছিয়ে একটা থাকতাম তাহলে কি আমাদের অ্যাক্সিডেন্ট হতো? অ্যাক্সিডেন্ট হতো না। তারপরেও আমাদের বুঝলাম যে আমাদের ভ্যারাইটিস গতির গাড়ি চলে, আমাদের ওভারটেকিং করা লাগে। তা সেই ক্ষেত্রে আপনি দেখে শুনে ওভারটেকিং করবেন। যেখানে রোড পার্কিং নাই, যেখানে গাড়ি নাই, সেখানে ওভারটেকিং করবেন না। কিছু কিছু গাড়ি আছে যেভাবে ওভারটেকিং করে আর যেভাবে দ্রুত চলে, এই যে আপনার হানিফ পরিবহন যেভাবে দ্রুত চলে, লিটল পরিবহন নতুন নাম আছে, যে দ্রুত চলে, মানে আপনি ওই গাড়িগুলোতে উঠলে আপনার জীবন সে মানে কাঁপতে থাকবে। হ্যাঁ, কাঁপতে থাকবে যে কীভাবে গাড়ি চালায়, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে গাড়ি উল্টে যেতে পারে। তাহলে ওভারটেকিং করবেন না। আর একটা হচ্ছে আপনি ওভার স্পিডে গাড়ি চালাবেন।
যেখানে আপনার এখন আমাদের এই রোডের গতি হচ্ছে 40-এর উপর ট্রয় রোডের গতি এখন 40। আপনি যদি এখন 100-তে উঠান তাই কি হবে? ওখানে কি জন্য 40 দিচ্ছে? 40টা দিছে এই জন্যই যে না 40-এর মধ্যে আপনি গাড়িটাকে কন্ট্রোল করতে পারবেন। এগুলো মেজারমেন্ট করেই কিন্তু গতি নির্ধারণ করা হয়েছে। তাহলে আপনি ওই গতিতে চালান। যেমন পদ্মা ব্রিজের ওখানে আপনার 80 উঠেন, তাহলে ওইখানে 80 চালাতে পারবেন বিধায় কিন্তু ওখানে 80 দেওয়া হয়েছে। কিন্তু আপনি ওইখানে যদি এখন 120 চালান তা হবে? আপনার পদ্মা ব্রিজের উপরেও অ্যাক্সিডেন্ট করতেছে। ওখানে কিন্তু দুটো লেন, তারপরেও কিন্তু পদ্মা ব্রিজের উপরে ওভারটেকিং করে। ওভারটেকিং করতে যায় আইল্যান্ডের উপর ভেঙে দিচ্ছে। এমন হতে পারে যে ব্রিজ ভেঙে পদ্মা নদীতে উঠে যাবে। এরকম ভাবে গাড়ি কেন রে বাবা? তুমি তোমার নিজের জীবনের কথা চিন্তা করবে না? আপনি যদি আপনার নিজের জীবনের কথা চিন্তা করেন, ড্রাইভ করেন, তাহলে কিন্তু আপনি সেফ। এবং আপনি যদি সেফ থাকেন, আপনার সাথে যাত্রীগুলোও সেফ। তাহলে ওভার স্পিডেও চালানো যাবে না, ইনস্ট্রাকশন ফলো করতে হবে, কোথায় কত গতি আছে, তাই না? আপনিও বুঝবেন যে আমি যে এত গতিতে যাচ্ছি, হ্যাঁ, আমি তো একটা কোনো কিছু হলে এটা গাড়ি কন্ট্রোল করতে পারবো। তাহলে আপনারও সেইভাবে এত জীবনের তাড়া কি, এই যে একটা প্রবাদ আছে যে একেবারে না ফেরার থেকে দেরি করে ফেরা অনেক উত্তম। আপনি জীবনে যদি বাসায় ফিরতেই না পারেন, সেখানে দেরি করে ফেরা উত্তম না? তাহলে এই কনসেপ্টগুলো মাথার ভিতর আপনার রাখতে হবে। ওভার স্পিডে যাবেন না। তারপর আরেকটা কি আছে, আপনি ওভারলোড, বিশেষ করে ট্রাকের ক্ষেত্রে বলুন, ট্রাক যেভাবে ওভারলোড নেয় তারা কয়টা ক্ষতি করতেছে? নিজের ক্ষতি করতেছে, রাস্তারও ক্ষতি করতেছে। আপনার যেসব গাড়ি আপনার এই পঞ্চগড় থেকে আসে, কি পরিমাণে বালি নেয়? 50 টন পর্যন্ত বালি নেয় মনে করেন একটা ট্রাক। তাহলে এখান থেকে পঞ্চগড় কত দূর? এত দূর। এই গাড়ি আপনার কন্ট্রোল করে চালায় আসা আপনার শরীরের উপর কতটা প্রেশার পড়ে। আর এই গাড়ি যদি কখনো কোনো কারণে যদি আপনার কন্ট্রোল করতে হয় বা ব্রেক করতে হয়, তো গাড়ি এমনি উল্টে যায়। হয় উল্টে যায়, না এক্সেল ভেঙে যায়। প্রায় তো দেখি রাস্তার মধ্যে বালির গাড়ি উল্টে গেছে, না হলে এক্সেল ভেঙে গেছে। তাহলে এই কত বড় ঝুঁকিপূর্ণ? আপনারই কিন্তু ঝুঁকি, যে ড্রাইভ করতেছেন এই ট্রাকটা আপনারই ঝুঁকি, তাই না? আরেকটা জিনিস আছে যে ওভার কনফিডেন্টে গাড়ি চালান, যেটা আমি বলছিলাম যে আমি ফাস্ট হব। আমাদের মধ্যে একটা প্রবণতা, আমি পিছনে থাকবো কারণ আমি দামি গাড়ি চালাচ্ছি, আমি যাব আগে। এই আগে যেতে যায় আপনি বিপদে পড়তেছেন। এমন আপনি দেখেন এই যে বিশেষ করে মাইক্রো বা প্রাইভেট কারের সাথে যখন বাসের বা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, তখন একটা প্রাইভেট কার কিভাবে ডিস্ট্রয় হচ্ছে, মানে কিছুই থাকে না। তার মানে কি, ওই গাড়ির গতি কত ছিল, গতির কারণ, দুটোর গতির কারণেই কিন্তু গাড়ি ম্যাশড হয়ে গেছে। ফুল একটা গাড়ি যদি ফুল ম্যাশড হয়ে যায়, তাহলে যে রকম যাত্রী থাকবে ফুল শেষ। তাহলে এই গতি এবং ওভার কনফিডেন্স, তারপরে ওভার স্পিড, ওভার এই কয়টা জিনিস যদি আপনারা কন্ট্রোল করেন, তাহলে দেখবেন যে আপনাদের সড়ক দুর্ঘটনা অনেক কমে গেছে এবং আপনাদের দ্বারা আমাদের দেশেরও সড়ক দুর্ঘটনা কমে গেছে। এতে অনেক জীবন বেঁচে যাবে, আপনার জীবন বাঁচবে, আপনার সাথে থাকা লোকজনের জীবন বাঁচবে। ঠিক আছে, আর একটা বিষয় যাই, এবার আইনগত যে বিষয়টাই যাই, সেটা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স কিন্তু এখন আপনাদের রক্ষা কবচ। জানেন, আপনি যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো গাড়িতে চালায় যদি অ্যাক্সিডেন্ট করেন এবং অ্যাক্সিডেন্ট করে যদি লোক মারা যায়, আপনি অ্যারেস্ট হলে আপনি জামিন পাবেন না। এবং সেক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে এটা ইন্টেনশনাল মার্ডারও হয়ে যাবে, যে আপনার তো লাইসেন্সই নেই, আপনি কোনো রাস্তায় সেই লোকটাকে মেরে ফেলেন। তখন যদি এটা ইন্টেনশনাল মার্ডার কেস হয়ে যায়, তখন তো আপনি 14 বছরের আগে মানে আপনার জেল হয়ে যাবে, 10 থেকে 14 বছর আপনার জেল হয়ে যাবে। আর ড্রাইভিং লাইসেন্স যদি থাকে, গাড়ি চালান, সেই ক্ষেত্রে যদি সড়ক দুর্ঘটনা হয়, সেই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ নয় 3 বছরের জেল আছে এবং আপনি জামিন পাবেন। সেই জন্যে ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে আপনার রক্ষা কবচ, যেটা আপনার সেফটি। আমরা সার্জেন্ট বা টিআই, ট্রাফিক ডিভিশন কেন আপনাকে কেস করবে, তাই না? আমরা যে কেস করি, আসলে আপনারা তখন মনে কষ্ট পান যে স্যার মানবতা নাই, আমরা গরিব মানুষ, আমাদের ধরে কেস করে দিল এত টাকা। একটা ড্রাইভিং লাইসেন্সের কেসের ফাইন ন্যূনতম 5,000, সর্বোচ্চ কিন্তু 25,000 ফাইন, কিন্তু আমরা 5,000 করি। তো এই যে 5,000 যদি আপনাদের মতো লোকের যদি 5,000 টাকা জরিমানা হয়, আপনার পক্ষে দেওয়া সম্ভব? অনেকটা আপনার কষ্ট। আমরা যখন কেস করি, আমার কাছেও বিশেষ করে মায়া লাগে যে এই লোকটা যে 5,000 টাকা কেস করবো, এই লোকটাকে আসলে দিতে পারবে কেস, কিন্তু করার তো কিছু নেই। কারণ আপনি যদি মনে করেন আমি পুলিশকে 1 টাকাও দিব না,
বা একটা কেসের ফাইন দিব না। আপনার যদি লাইসেন্স থাকে, আপনার গাড়ির ফিটনেস থাকে, আপনার গাড়ির অল পেপারস ঠিক থাকে, তাহলে কি আপনি যদি ওভারলোড না নেন তাহলে কি আপনার ফাইন দেওয়া লাগবে? ফাইন দেওয়া লাগবে না, 1 টাকাও দেওয়া লাগবে না। তাইলে এটা নিজেই নিজের কাছে সচেতন হতে হবে যে আমি 1 টাকাও ফাইন দিব না। এই টেন্ডেন্সি থাকতে হবে। এই টেন্ডেন্সি থাকলে তো আপনার ফাইন দেওয়া লাগবে না, তখন তো মনে কষ্ট লাগে। আর পুলিশের তো পিছনে গালি দেন, আরে আমার এই কেস করে দিল, আমার 5,000 টাকা ফাইন করে দিল। কেন? আপনার লাইসেন্সটা ঠিক থাকলে তারা পুলিশ কেস দিতে পারতো না, পারতো না। সেই জন্যে আপনার এটা হচ্ছে আপনার দায়িত্ব। আপনি যখন একটা গাড়ি চালাবেন, যেমন আপনার নিজের একটা দায়িত্ব আছে না? আপনি যখন করেন, বাসার থেকে বেরোলেন মনে করেন, তাহলে আপনি বাসা থেকে কি বেরোনোর আগে কি গোসল করেন, ভালো পোশাক পরেন, চুল আঁচড়ান, নাস্তা খান, তারপরে তো বেরোন। আর বেরোনোর সাথে সাথে আপনার সাথে যে গাড়ি থাকবে, গাড়ি আর মানুষের জীবন কিন্তু সিমিলার। মানুষের জীবন এবং গাড়ির জীবন সিমিলার, শুধু একটা জিনিসের পার্থক্য, সেটা হচ্ছে গাড়ির ব্রেন নাই, আপনার ব্রেন আছে। আমাদের ব্রেন আছে, গাড়ির ব্রেন নাই, কিন্তু সব কিছু কিন্তু একটা গাড়ির সাথে আমাদের জীবনের মিল, ঠিক না? সব কিছুর সাথে মিল। তো এই ব্রেনটা, গাড়ির ব্রেন হচ্ছে আপনি, যে ড্রাইভ করবে বা যে ড্রাইভিং করবে সে হচ্ছে গাড়ির ব্রেন। তাহলে গাড়িটা যখন বের করবেন, ও তো ব্রেন নাই, তাহলে আপনার ব্রেনে ও চলবে। তাহলে কী করবেন? আপনি গাড়িটা বের করার আগে আপনি গাড়িটা চেক করবেন যে গাড়িটার মানে ব্রেক ঠিক আছে কিনা, গাড়িতে আছে কিনা, তেল আছে কিনা, গাড়ির ব্যাটারি ঠিক আছে কিনা, গাড়ির রেডিয়েটরে পানি আছে কিনা, হ্যাঁ, গাড়ির গ্লাসগুলো ঠিক আছে কিনা, গাড়িটা পরিষ্কার আছে কিনা, সব দেখেই তো দেন আপনি বেরোবেন। আপনার নিয়ম হচ্ছে যে সব কিছু দেখে যদি আপনি বেরোন, তাহলে তো আপনিও সেফ থাকবেন, আপনার গাড়িটাও সেফ থাকবে, আপনার গাড়ির সাথে যাত্রী যারা থাকবে তারাও সেফ থাকবে। আরেকটা জিনিস হচ্ছে যে এখন আপনারা ফিটনেসবিহীন, এই ফিটনেসবিহীন গাড়ি চালাবেন। যদি ফিটনেস ফেলে যায়, মালিককে বলবেন ভাই আপনার গাড়ি আমি চালাতে পারবো না, আপনার গাড়ির ফিটনেস ঠিক করে দেন। কারণ এই ফিটনেস দেখার দায়িত্ব আপনারও আছে। আবার এই ফিটনেসবিহীন গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায়, মালিকের বিরুদ্ধেও মামলা, মালিকের বিরুদ্ধেও ক্ষতিপূরণ কেউ যদি মামলা করে তার প্রচুর টাকা ফাইন দিতে হবে, ঠিক আছে? এই জন্যে ফিটনেসবিহীন গাড়ি চালাবেন। একটা গাড়ির কী কী কাগজ থাকে জানেন আপনারা? হ্যাঁ, এখন একটা কাগজ কমে গেছে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। এখন ইন্স্যুরেন্সটা বাধ্যতামূলক না, কেউ তার গাড়ির জন্য ইন্স্যুরেন্সটা করতে পারে, হ্যাঁ, কিন্তু এটা না থাকলে কোনো বাধ্যবাধকতা নাই। আমরা সড়ক পরিবহন আইনে এর কোনো কেস নাই, ঠিক আছে? তাহলে আপনার গাড়ির কী থাকবে? আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকবে, ফিটনেস থাকবে, ট্যাক্স টোকেন থাকবে, আর রুট পারমিট যদি যে গাড়িগুলো কমার্শিয়াল হয় বা 12 সিটের উপরে হয় সেগুলোর রুট পারমিট থাকতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলোও আপনার জানতে হবে। অনেক ড্রাইভার জানে না যে গাড়ির ফিটনেস কি, তা তো হলো না। এবং অনেক ড্রাইভারের গাড়ির ইঞ্জিন সম্বন্ধেও ধারণা থাকতে হবে, কারণ একটা রাস্তার মধ্যে যদি গাড়িটা বিকল হয়ে যায়, গাড়িটাকে অন্তত কিছুটা করে দিয়ে রাস্তার সাইড তো করতে হবে। যদি রাস্তার সাইড না করতে পারেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তখন কী করবে? পুলিশ এসে আপনার গাড়ির রেকার লাগাবে, রেকার লাগায় সেটারে একটু সরাই দিলেও আপনার তখন রেকার বিল নিয়ে নেবে 6-7 হাজার টাকা, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর আপনি যদি কিছুটা আপনার জ্ঞান থাকে, ইঞ্জিন সম্বন্ধে জ্ঞান থাকে, কী প্রবলেম হয়েছে দ্রুত ঠিক করে, তাতে পুলিশ আসার আগেই আপনি গাড়িটা সাইড করে ফেললেন। একটা গাড়িটা যদি সাইডে থাকে তখন পুলিশ গেলেও বলবে যে না, গাড়িটা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বা রাস্তায় প্রতিবন্ধকতা হচ্ছে না, গাড়িটা নষ্ট হয়ে গেছে, তাহলে আমি সারা টাইম দিই, যেটা আমি করি, যে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা টাইম পাবেন, এর মধ্যে সাইড করে সাইডে নিয়ে যাবেন, কোনো হ্যাজার্ড করি না। তো অনেকেই এরকম করবে না, যদি আপনার ওই জ্ঞানটুকু থাকে। কিন্তু আপনি যদি রাস্তার মাঝখানে বসাই রেখে দেন, তাহলে তো ওই গাড়ি আমার রিমুভ করতেই হবে, কারণ মানুষের তো কষ্ট দেওয়া যাবে না, ওর পিছনে অনেক গাড়ি জমে যাবে। সেই ক্ষেত্রে আপনার গাড়ি সরাইতে হবে রেখাতে, আর রেখাতে সরাইলে মেলা টাকা বিল লাগবে। এই জন্যে এই জিনিসগুলো আপনার থাকতে হবে। তো যাই হোক, আমি অনেক কিছুই বলে ফেললাম। সর্বশেষ এটাই একটা অনুরোধ, যে মাথায় চিন্তা রাখবেন যে আমি সুস্থ থাকব পরিবারের জন্যে এবং সুস্থভাবে গাড়ি চালাবো, যাতে প্রথম ধাক্কাটা আপনাকেই কিন্তু সইতে হয় অ্যাক্সিডেন্ট করতে। এই ড্রাইভার হেল্পাররা সামনে থাকে, তাদেরই কিন্তু ধাক্কাটা সইতে হবে। আপনি যদি সেফ থাকেন, ভালোভাবে সেফলি গাড়ি ড্রাইভ করে যেতে পারেন, তাহলে আপনার সাথে লোকগুলো সেফ যাবে। আপনি সুস্থ থাকুন, যাত্রীদেরকে বাঁচান, দেশকে বাঁচান। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ।